আমরা রাঙামাটি স্টেডিয়ামকে ওনার নামে উৎসর্গ করেছি, ওনার নামেই কিন্তু রাঙামাটি চিংলামুং চৌধুরী মারে স্টেডিয়াম আমরা নাম দিয়েছি। পুরো একটা অঞ্চলে একটা কলেজও ছিল না, কিছু রিজার্ভ ফরেস্ট আছে নাম কওয়াস্তে, কিন্তু আসলে আর এখন প্রাকৃতিক বন প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে আর কি। এটা ওনারাই বলতে পারবে কেন থাকলো না। আচ্ছা, চর্চা সংলাপে আজকের অতিথি নববিক্রম কিশোর ত্রিপুরা। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পুলিশের শীর্ষ পদে ছিলেন। তার পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা, তিনি শান্তি মিশনে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শান্তি মিশনে গিয়েছেন, বিশেষ করে হাইতিতে তার কি অভিজ্ঞতা এসব জানব, এবং তার এখনকার চিন্তাভাবনা দেশ নিয়ে, তার ভ্রমণ একটি বিষয়, একটি খুব আগ্রহের বিষয়। এসব নিয়ে কথা বলবো। নববিক্রম কিশোর ত্রিপুরা, আপনাকে চর্চা সংলাপে স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশ শান্তি মিশনের সদস্য হিসেবে আপনি হাইতিতে ছিলেন। হ্যাঁ। হাইতি ক্যারিবীয় একটি দেশ এবং খুবই গরিব দেশ। 1994 সালের অক্টোবরে আমরা যাই। সেখানে একটা আপনারা বেশ কর্মযজ্ঞ পালন করেছেন, একটি শান্তি ফিরিয়ে আনতে পেরেছিলেন। সেই হাইতির তখনকার অবস্থা আর এখনকার অবস্থা যদি তুলনা করেন কিভাবে? আসলে ওই আমরা যে মিশনে গিয়েছিলাম হাইতিতে, সরকারের নাম হচ্ছে, দেশটির সরকারের নাম হচ্ছে রিপাবলিক অফ হাইতি। সেটি ছিল পশ্চিম গোলার্ধের সবচেয়ে গরিব দেশ, সবচেয়ে গরিব, অনুন্নত, দারিদ্র পীড়িত, এবং দীর্ঘদিন স্বৈরশাসনের কারণে সব প্রশাসনিক অর্থনৈতিক সব ব্যবস্থাই সেখানে ভেঙে পড়েছিল। তো অনেকদিন পরে 1991 সনে প্রথমবারের মতো একজন খুব জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, পাদ্রি এরিস্টিড, উনি পাদ্রি ধর্মযাজক ছিলেন, তিনি নির্বাচিত হলেন হাইতিতে। তখন জেনারেল রাউল সিডরাস একটা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নিয়ে নিলেন। ওই সময় পরিস্থিতি আরও অবনতি হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সামরিকভাবে হস্তক্ষেপ করে। গৃহযুদ্ধ অবস্থা, গৃহযুদ্ধর মতো অবস্থা হয়েছিল তখন, মার্কিন হস্তক্ষেপ করে, এবং সেটাকে একটা আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য সেটা একটা নাম দেওয়া হয় অপারেশন আপহোল্ড ডেমোক্রেসি ইন হাইতি। সেই অপারেশন আপহোল্ড ডেমোক্রেসি ইন হাইতিতে পৃথিবীর 34টা দেশের পুলিশ এবং সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, মার্কিন সেনাদের সাথে আর কি। ওই সময় আমাদেরকে তড়িঘড়ি করে বলা যায়, আমাদেরকে অক্টোবর মাসে এখানে মার্কিন বিমান বাহিনীর 2টা পরিবহন বিমান পাঠিয়ে দেওয়া হয়। আমরা 100 জন পুলিশ কর্মকর্তা সেখানে যাই, এবং সেটাই ছিল। ওই দলে আপনি নেতৃত্ব দিয়েছেন? আমি ডেপুটি কমান্ডার ছিলাম, আমার কন্টিনজেন্ট কমান্ডার ছিলেন আরেকজন, আমি বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টে ডেপুটি কমান্ডার ছিলাম। তো আমরা যাওয়ার পরে সেটা ওই পরিস্থিতি কিছুটা উন্নত হয়, আমরা চলে আসি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে সেটা যেটুকু শান্তি এবং স্বস্তি ফিরে এসেছিল সেটা দীর্ঘস্থায়ী হয়নি। সেখানে আবার তাদের মধ্যে অভ্যন্তরীণ গোলযোগ, সংঘাত, নানা কারণে পরিস্থিতি এখনও সেখানে জাতিসংঘের যে অ্যাকচুয়ালি সেখানে 2টা মিশন ছিল। একটা হচ্ছে প্রথম যেটা আমরা যাই, মার্কিন নেতৃত্বাধীন যে মিশন, সেটার নাম ছিল অপারেশন আপহোল্ড ডেমোক্রেসি ইন হাইতি। এটার 8 মাস পরেই এটা জাতিসংঘ এটাকে টেক আপ করে জাতিসংঘের মিশন হিসেবে, শান্তি মিশন হিসেবে সেটার নাম দেওয়া হয় ইউনাইটেড নেশনস মিশন ইন হাইতি, ইউএনমি, মানে UNMIH, ইউনাইটেড নেশনস মিশন ইন হাইতি, এই নামে করা হয় আর কি। তো সেটা আমরা মনে করেছিলাম যে হয়তো কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে সেখানে শান্তি ফিরে আসবে, কিন্তু এখনও দুর্ভাগ্যজনক হচ্ছে যে সেখানে এখনও শান্তি ফিরে আসেনি। এখন সেই শান্তি মিশন এখনও চলমান আছে। হাইতিতে থাকা অবস্থায় বিশ্বকাপে হাইতির ফুটবল দল যে বিশ্বকাপে অংশ নিয়েছিল এবং সেখানে একটি কি বলে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল। হাইতিকে
বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছিল, সেটা যদি একটু বলেন। সেটা আমাদের অবস্থানকালে সম্ভবত না। হাইতির প্রথম বিশ্বকাপে কোয়ালিফাই করে সেটা হচ্ছে 1974 সনে, আর আমরা মিশনে ছিলাম 1994 1995 সনের মধ্যে। এবং কিন্তু বাদ পড়ে কবে? বাদ পরে সেটা আমার সঠিক মনে নেই কোন সময় বাদ পড়ে। কিন্তু ওই ডোপিং এর অভিযোগে। হ্যাঁ, হতে পারে এরকম একটা ঘটনা ঘটেছিল যে হ্যাঁ। আর সেখানে কিন্তু হাইতিতে কিন্তু মাদকের খুব ইয়ে আছে, ব্যবহার এবং অপব্যবহার আছে আর কি, ইয়ে আছে সেখানে। এটা একটা ট্রানজিট বলা যায় আর কি। আমেরিকা, এই যে কলম্বিয়া এবং অন্যান্য দেশ থেকে যে আমেরিকাতে যে ইয়ে হয়, মাদক প্রচার হয়, তার একটা রুট হচ্ছে হাইতি, কারণ মায়ামি খুবই কাছে এখান থেকে, হাইতি থেকে। তাই ওই হাইতি এবারে বিশ্বকাপে হ্যাঁ, 52 সুযোগ বছর পেয়েছে। পরে হাইতি বিশ্বকাপে, এটা একটা আশ্চর্য আসলে। এরকম একটা দারিদ্র্য পীড়িত সংঘাতপূর্ণ একটা দেশের ছোটই বলবো, আমাদের দেশের তুলনায় তো ছোটই দেশ, আর লোকসংখ্যা একটু বেশি আছে এখানে, ঘনবসতিপূর্ণ, 1,10,00,000 মতো। কিন্তু তাদের এখানে 2010 সনে তাদের এখানে যে প্রলয়ঙ্করী একটা ভূমিকম্প হয়েছিল, তাতে সমস্ত ধরনের অবকাঠামো আসলে সেখানে ধ্বংস হয়ে যায়, খেলাধুলা সহ। খেলাধুলা, প্রশাসনিক, অর্থনৈতিক সবগুলি ধ্বংস। এবং এটা কিন্তু তারপরে তারা ইয়ে করতে পারে নাই, পুনরুদ্ধার করতে পারে নাই, পুনঃসংস্কার করতে পারে নাই। এবং বলা হয় যে তারা ওখানে খেলার মতো কোনো ইয়েও ছিল না, স্টেডিয়ামও ছিল না। একমাত্র স্টেডিয়াম যেটা তাদের রাজধানী পোর্ট ও প্রিন্সে ছিল, সেটাও মানে অনুশীলনের অনুপযোগী ছিল। এই জন্যে এই হাইতির প্লেয়ার যারা, খেলোয়াড়রা, তারা অন্য আরেকটা ছোট দ্বীপে গিয়ে এই এটা বোধহয় যে কিউরাসাও নয় একটা ছোট্ট দ্বীপে, ওরা কিন্তু বিশ্বকাপে এবার খেলছে। ওরা আরো ছোট, ওরাও বিশ্বকাপে ওরা আছে এখানে মাত্র বোধহয় কত লোক, বোধহয় 1.5 লক্ষ, 1 লাখের একটু বেশি। হ্যাঁ, ওরাও কিন্তু খেলছে। ওরা গিয়ে এখানে হেসিয়ানরা ওখানে প্র্যাকটিস করে তারা অংশগ্রহণ করেছে। তবে ইন্টারেস্টিং হচ্ছে যে 26 জনের টিম থাকে প্রত্যেক দেশের মধ্যে। তো হাইতির 26 জনের টিমের মধ্যে 10 জনের শুধু জন্ম ইয়েতে, হাইতিতে, আর বাকি সব কিন্তু বাইরের, মানে হেসিয়ান ডায়াসপোরা, ওরা বাইরের ইমিগ্রেন্ট তারা, যেমন ফ্রান্সে, সুইজারল্যান্ডে, কানাডাতে, আমেরিকাতে। ওদেরকে নিয়ে, ওদের কোচ হচ্ছে ফরাসি কোচ সেবাস্টিয়ান, উনি সবাইকে একত্রিত করে উনি একটা অসাধ্য সাধন করেছেন। আমি বলবো যে এরকম একটা ভাঙাচোরা টিমকে নিয়ে বিভিন্ন সেকেন্ড একত্রিত করে তাদেরকে অনুশীলন করে কোয়ালিফাইং রাউন্ডে যে কোয়ালিফাই করা। এবং আমি প্রথম ম্যাচটা দেখেছি স্কটল্যান্ডের সাথে, স্কটল্যান্ড ভালো খেলেছে কিন্তু এরাও কিন্তু একেবারে ছেড়ে দেয়নি। সেজন্য গোলের ব্যবধান ছিল মাত্র 1-0 কিন্তু। হ্যাঁ, কিন্তু আপনি যে দেশের কথা বললেন যে 1.5 লাখ জনসংখ্যার, হ্যাঁ, তারা এই 11 জন খেলোয়াড় তো তৈরি করতে পারলেন। হ্যাঁ, কিন্তু তারা অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ। তাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $22,000 মতো। সেখানে হাইতির মানে আয় হচ্ছে হার্ডলি হাইতির সাথে $1,000। না, আমি বাংলাদেশের সাথে তুলনা করছি, যে বাংলাদেশে 18 কোটি মানুষ, তার মধ্যে কিন্তু আমরা 11 জন খেলোয়াড় তৈরি করতে পারিনি যারা বিশ্বকাপে অংশ নিতে পারে, এমনকি এশিয়া কাপেও। হ্যাঁ, বিশ্বকাপ তো অনেক দূরে, আমরা তো আঞ্চলিক পর্যায়েও আমরা কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন করি। এটা আমাদের দুর্ভাগ্যজনক। আমাদের 18-20 কোটি মানুষ, আমরা 11 জন খেলোয়াড় বা ধরেন এই আঞ্চলিক পর্যায়েও কম্পিট করার জন্য, যোগ্যতা অর্জন করার মতো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। দুর্বলতা কোথায়? দুর্বলতা হচ্ছে আসলে এটা খেলাধুলা কিন্তু এখন খুবই, এটা আমি বলবো যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে গেছে এখন, অনেক কম্পিটিটিভ। আমার সেই শারীরিক যোগ্যতা, প্রশিক্ষণ, এটা স্পিড, স্কিল, পেট্রোনাইজেশন সব কিছু প্রয়োজন হবে। কিন্তু এটা কিন্তু এখন আর খেলাধুলাটা কিন্তু পুরো পেশাদার হয়ে গেছে এখন। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এটার সাথে অনেক কিছু যুক্ত। কাজে আপনি এটা খুব ক্যাজুয়ালি এটাকে কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে হবে না। এটাকে আপনাকে এখানে ইনপুট দিতে হবে, এখানে আপনাকে শ্রম দিতে হবে, এখানে পৃষ্ঠপোষকতা করতে হবে, এটাকে প্রশিক্ষণ দিতে হবে। কিন্তু বাংলাদেশ সরকারের তো মানে অনেক উদ্যোগ আছে, যে ক্রিকেটে যেমন আমরা তো ভালো করেছি, বিশ্ব ক্রিকেট অঙ্গনে তো বাংলাদেশ একটা অবস্থান করে নিয়েছে। ফুটবলে সেটি করতে হলে কি করণীয়, কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? অনেকগুলি পদক্ষেপ নেওয়া যায় আসলে। আর ক্রিকেট হচ্ছে খুব সীমিত পর্যায়ের খেলা এখানে, মানে খুব বেশি দেশে কিন্তু ক্রিকেট খেলা হয় না। আর আমাদের ফুটবল হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, এবং এই 211টি দেশ এবং অঞ্চল এই ফিফার কিন্তু সদস্য। সেই হিসেবে কিন্তু ক্রিকেটের এত জনপ্রিয়তাও নাই আর ইয়েও নাই। কিন্তু আমরা
ক্রিকেটের প্রতি যেহেতু মনোযোগ দিয়েছি, সরকারি বেসরকারি প্রচার এবং পৃষ্ঠপোষকতা, সেটা কিন্তু ফুটবলের ক্ষেত্রে কিন্তু আসলে হয় নাই। এটা ফুটবলে আমাদের মেয়েরা তো ভালো করছে, মেয়েরা ভালো করছে, মেয়েরা ভালো করছে, কিন্তু বিশেষ করে আপনি যে এলাকা থেকে এসেছেন হ্যাঁ। পার্বত্য চট্টগ্রামে, আর সেখানে তো বেশ কিছু মেয়ে এবং মানে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলবো যে অ্যাকচুয়ালি আগে থেকে কিন্তু ছিল, মানে খেলাধুলার ক্ষেত্রে, সেটা ফুটবল বলেন, সেটা অ্যাথলেটিক্স বলেন, বা অন্যান্য ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের মানুষ কিন্তু অনেক আগে থেকেই তারা সাফল্য দেখিয়েছে, কৃতিত্ব দেখিয়েছে, কিন্তু সেভাবে কিন্তু, যেটা আমি বলতে যাচ্ছি, পৃষ্ঠপোষকতা হয় নাই। এটা হয়তো আপনি মনে আছে কিনা জানি না, কারণ এটা আমাদের প্রজন্মের আরেকটু আগে। এই পাকিস্তান জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন কিন্তু পার্বত্য চট্টগ্রামের চিংলামং চৌধুরী মারি, ওনার ডাকনাম মারি নামে বেশি পরিচিত। উনি কিন্তু একজন বীর মুক্তিযুদ্ধের সময় কিন্তু ওনার অসামান্য অবদান ছিল। একদম মুক্তিযুদ্ধের সূচনা থেকে কিন্তু উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেভাবে কিন্তু ওনার নামটা কোথাও সেভাবে কোনো আসে নাই। আমরা রাঙামাটি স্টেডিয়ামকে ওনার নামে উৎসর্গ করেছি, ওনার নামেই কিন্তু রাঙামাটি চিংলামং চৌধুরী মারি স্টেডিয়াম আমরা নাম দিয়েছি। কিন্তু এই প্রজন্মের যে ছেলেমেয়েরা ফুটবলে ভালো করছে বা ক্রিকেটেও ভালো করছে, তাদেরকে ধরে রাখা এবং তাদেরকে সেই পেশাগত উৎকর্ষের দিকে নিয়ে যাওয়ার জন্য কি করণীয়? এটা আমি বলবো যে এখানে যেমন আমাদের বিকেএসপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, সে ধরনের একটি প্রতিষ্ঠান সেখানে করা যেতে পারে, বা বিকেএসপির একটা শাখা সেখানে হ্যাঁ পর্যটন করা যেতে পারে, যাতে পার্বত্য চট্টগ্রামের সেটা কোথায় হওয়া উচিত? সেটা তিন পার্বত্য জেলার যে কোনো জায়গায় হতে পারে, তবে রাঙামাটি হলেই, যেহেতু রাঙামাটি যোগাযোগের এখানে পুরনো ইয়েতে মাঝামাঝিতে, সেখানে হতে পারে। এবং বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা ট্রেন আপ করতে পারি, ভালো প্রশিক্ষণ, ভালো কি বলবো আপনাকে, যে পৃষ্ঠপোষকতা, পরিবারকেও সহায়তা করা, বিদেশে প্রশিক্ষণ বা বিদেশে কোচ এনে যদি প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে বিভিন্ন ক্ষেত্রে, সেটা ফুটবল হতে পারে, সেটা টেবিল টেনিস হতে পারে, সুইমিং হতে পারে, রোয়িং হতে পারে, সেটা বোধহয় করা যায়। ক্রীড়াঙ্গনে বলছিলেন পার্বত্য চট্টগ্রামের তাদের শারীরিক গঠন ইত্যাদির কারণে তারা যে ভালো করছে, হ্যাঁ, তো সেটাকে বা আরও প্রণোদনা দেওয়া, এগিয়ে নেওয়া। পার্বত্য চট্টগ্রামে এমনি খেলাধুলায় বা শিল্প সংস্কৃতি চর্চায় তো তারা এগিয়ে আছে, এবং পার্বত্য চট্টগ্রামের যে তাদের যে নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব যে বৈশিষ্ট্য, আর সেগুলো কতটা সংরক্ষণের চেষ্টা আছে বলে মনে করেন? আপনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন, এবং দীর্ঘদিন আমার দায়িত্ব পালন করে আমি চেষ্টা করেছি, এবং আমি মনে করি সেই চেষ্টা এখনো অব্যাহত আছে। সেটা আরো বেশি ফলপ্রসূ হতো যদি আমরা সেখানে পরিপূর্ণ শান্তি যদি সেখানে আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে হয়তো আরো ভালো হতো আর কি, সেরকম। তার মানে শান্তি চুক্তি হয়েছে, কিন্তু পরিপূর্ণ শান্তি এখন আসেনি, 97-এ পুরোপুরি শান্তি আসেনি, তবে যুদ্ধ অবস্থা তো নেই। না না, এটি একটি সেটা নাই, যুদ্ধ অবস্থা নাই, তবে যোগাযোগ ব্যবস্থার তো অনেক উন্নয়ন, অনেক এটা অভাবিত উন্নয়ন হয়েছে। আমি বলবো যেটা আমরা ছোটবেলায় যেটা দেখেছি, এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলে আমরা চিন্তা করতে পারতাম না যে কতক্ষণ লাগতে পারে, এটা খুবই কষ্টসাধ্য ছিল। সেই ক্ষেত্রে অনেক এবং শিক্ষা, নৌকাই একমাত্র পথ ছিল তখন। হ্যাঁ, নৌকা, জলযান আর কি, নৌকা ছিল, কিছু লঞ্চ ছিল, কাঠবোর্ডে কিছু লঞ্চ ছিল। আর শিক্ষার ক্ষেত্রেও খুব পিছিয়ে ছিল, সেটা এখন নাই। সেটা একমাত্র আপনি জেনে অবাক হবেন যে এটা ঔপনিবেশিক আমলে এটা প্রথম জেলা হয় 1860 সনে, 1860 জেলা হওয়ার পরে একটা হাই স্কুলও ছিল না কিন্তু তখন। তখন তো একটাই জেলা ছিল পার্বত্য চট্টগ্রাম, এখন তো 3টা জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমরা বলি এখন। এই পুরো অঞ্চলে কিন্তু একটা হাই স্কুল ছিল না। প্রথম হাই স্কুল হয় 1890 সনে। চিন্তা করে কত 30 বছর লাগলো। আচ্ছা, 30 বছর লাগলো। এরপরে দ্বিতীয় বোধহয়, আমি যে স্কুল থেকে পাশ করেছি রাঙামাটির হাই স্কুল থেকে, এটা বোধহয় 1950-এর দিকে, প্রথম দিকে এটা হয় আর কি। তার মানে আপনি গ্যাপটা দেখেন, প্রথম হাই স্কুল আর দ্বিতীয় হাই স্কুলের গ্যাপটা দেখেন। আর প্রথম কলেজটা হয় সেখানে, বেসরকারি কলেজটাও 1975 সনে। মানে আপনি পুরো একটা অঞ্চলে একটা কলেজও ছিল না। এখন তো বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, মেডিকেল কলেজ আছে। এখন প্রত্যেক এখানে 3 পার্বত্য জেলাতে 26টা উপজেলা আছে, 26টা উপজেলাতে কলেজ আছে, এবং কোনো উপজেলাতে একাধিক কলেজ আছে।
তাছাড়া মেডিকেল কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন এখন আমি বলবো যে শিক্ষার ক্ষেত্রে অনেক আমরা এগিয়ে গেছি। তবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা আছে, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নিজস্ব ভাষা, মাতৃভাষায় শিক্ষার যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং 6টি কি বলে অবাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য, যেটি যাদের আমরা নৃগোষ্ঠী বলি, তার ভাষাভাষীর জন্য 6টি মাতৃভাষা শেখারও উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটা খুব প্রাথমিক পর্যায়ে আছে, কিন্তু সেটা খুব না, সেটা খুব বেশি আগায়নি, নানা কারণে হয়নি। কারণ এটা কি প্রাক প্রাথমিক পাঠ্যক্রম না? না না, এটা হচ্ছে প্রাথমিক থেকে প্রাক প্রাথমিকের জন্য আলাদা সিস্টেম আছে। আমি যখন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলাম তখন আমরা পাড়া কেন্দ্র, এটা বোধহয় আপনারা শুনেন নাই, পাড়া কেন্দ্র, পাড়া মানে গ্রাম, আমরা এখানে পার্বত্য চট্টগ্রামে গ্রামকে পাড়া বলা হয় আর কি। প্রত্যেকটা পাড়াতে একটা পাড়া কেন্দ্র আছে এবং পাড়া কেন্দ্রে সেখানে 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সেখানে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। এটা এটা প্রাক প্রাথমিক, তার প্রাথমিকে যাবে না, 3 থেকে 5 বছর বয়সী তাদেরকে। এটা কিন্তু খুব একটা, আমি বলবো যে একটা ইউনিক, এটা একটা ইউনিক মডেল। এখানে তাদের 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 জড়তা থাকে না, তারা একটা প্রস্তুতি থাকে তাদের শুধু তাই না, শিক্ষা না, তাদেরকে নিউট্রিশনের জন্য, তাদের পুষ্টির জন্য কিন্তু তাদেরকে দেওয়া হয়, তাদের পোশাক দেওয়া হয়, তাদের খাদ্য দেওয়া হয়। এটা একটা ভালো উদ্যোগ সেখানে। এবং প্রত্যেক পাড়াকেন্দ্রে একজন পাড়াকর্মী থাকেন, যিনি মানে বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে সেটা হচ্ছে একজন নারী, ওই এলাকার, ওই গ্রামের। তিনি তাদের নিজস্ব ভাষা। আর আমাদের গ্রামগুলি কিন্তু, প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলি কিন্তু ওই জাতিভিত্তিক, মারমা গ্রাম, ত্রিপুরা গ্রাম বা গ্রাম, হ্যাঁ, তো ওই গ্রামেরই একজন ওই ভাষাভাষী একজন থাকেন। তো উনি ওই ভাষাতে উনি পড়াতে পারেন, যোগাযোগটা, হ্যাঁ, কমিউনিকেশনটা মানে টিচিংটা ভালো হয় আর কি, দিতে পারে। কিন্তু ওই যেটা উদ্যোগ নেওয়া হয়েছে যে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়াটা, সেখানে একটা প্রাইমারি স্কুলে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর, আমাদের এখানে সরকারিভাবে স্বীকৃত 11টি সম্প্রদায় জনগোষ্ঠী আছে। কিন্তু সে একজন শিক্ষক, ওখানে হয়তো বিভিন্ন জনগোষ্ঠী আছে, কিন্তু একজন শিক্ষক যিনি হয়তো চাকমা বা মারমা, ত্রিপুরা, সে তো ওনার নিজেরটাই জানে, কিন্তু আরেকজনেরটা জানে না। এই জন্য এটা এইভাবে আরো খুব এটা পরিকল্পিতভাবে এগোচ্ছে, কিন্তু খুবই ধীর গতি আর কি, আরো সময় লাগবে। পার্বত্য চট্টগ্রামে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিকে, এখানে সবাই কি সেখানকার বাসিন্দা না বহিরাগত? না, ওপেন। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাটা হচ্ছে জেলা পরিষদের একটা হস্তান্তরিত বিষয় আর কি। জেলা পরিষদে করবে, নিয়োগ, বদলি, এগুলো। কিন্তু আবার সেখানে আবার একটু আছে, সীমাবদ্ধতা আছে। প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ, বদলি, এটা জেলা পরিষদ করতে পারে, পার্বত্য জেলা পরিষদ করতে পারে এবং করে থাকে। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে সেটা না, যেহেতু ওটা দ্বিতীয় শ্রেণী, সেটা আবার এখান থেকে মন্ত্রণালয় থেকে বা কি বলে এটাকে, ওই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে, মাউসির মাধ্যমে সেটা করা হয় আর কি। সেখানে একটা গ্যাপ আছে। তবে এখানে কোনো নাই, স্থানীয় এমন কিছু না। বাংলাদেশের বাঙালি শিক্ষক বেশি না পাহাড়ি শিক্ষক? পাহাড়ি শিক্ষকই হয়তো বেশি হবে, বাট বাঙালি শিক্ষক কম নাই, এখানে আছে, অনেকে আছে। আচ্ছা, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে বিশ্ববিদ্যালয় হয়েছে একটি পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটিতে, আর মেডিকেল কলেজ রাঙ্গামাটিতে। আচ্ছা, এই দুটোই রাঙ্গামাটিতে কেন? দুটোই রাঙ্গামাটিতে, যেহেতু রাঙ্গামাটি ছিল আসলে এটা জেলা সদর ছিল এবং সেটা সরকারি সিদ্ধান্তই ছিল। তবে আমি মনে করি এটা অন্য জায়গায় হতে পারতো। বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটিতে লেখে, মেডিকেল কলেজ বান্দরবানে অথবা খাগড়াছড়িতে হতে পারতো আর কি, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু এখন যারা রাঙ্গামাটিতে তারা একটু মোর প্রিভিলেজড, তাদের ঘরের কাছে পাচ্ছে তারা। আপনি বলছেন যোগাযোগ ব্যবস্থার তো অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং এখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া অনেক সহজ। কিন্তু একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের যে নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য ছিল, বৈশিষ্ট্য ছিল, পাহাড়, বন, সেটা কতটা অরক্ষিত আছে? সেটা রক্ষিত বললেন না, অরক্ষিত হয়ে গেছে। আপনি এটা প্রাইস অফ, আমি বলবো এটা উন্নয়নের কি মাসুল আপনাকে দিতে। এই উন্নয়নের, সড়ক যোগাযোগের উন্নতির সাথে সাথে আমাদের বেশিরভাগ বন উজাড় হয়ে গেছে। এখন কিছু রিজার্ভ ফরেস্ট আছে নামকো আসতে, কিন্তু আসলে আর এখন প্রাকৃতিক বন
প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে আর কি। এটাকে আমি মনে করি যে যদি আমরা আরও আইন প্রয়োগের মাধ্যমে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে যেটাকে আমরা রক্ষা করতে না পারি, তাহলে এটা রাখা কঠিন হয়ে যাবে। আমার মনে আছে আমি যখন কলেজে পড়ি, ঢাকা কলেজে, সেটা 1970-এ সম্ভবত, আমি ব্রিটিশ কাউন্সিলে একটা ম্যাগাজিন, তখন ন্যাশনাল জিওগ্রাফিক, সেখানে বিখ্যাত, এখনো বিখ্যাত, তখনও বিখ্যাত ছিল। সেখানে কাভার স্টোরি, প্রচ্ছদ কাহিনী ছিল হিলট্রেক্সের উপরে। আমি মনে হচ্ছে দ্য লাস্ট প্যারাডাইস অফ ইস্ট পাকিস্তান, মানে বলা হচ্ছে যে এটা পূর্ব পাকিস্তানের শেষ স্বর্গভূমি। কিন্তু আমরা বোধহয় সেই প্যারাডাইসকে আমরা আনফরচুনেটলি আমরা উই ক্যানট প্রটেক্ট এন্ড প্রিজার্ভ ইট। স্বাধীন বাংলাদেশেও রক্ষা করতে পারেনি, পাকিস্তানিরা তো রক্ষা করবে না, কিন্তু বাঙালি শাসকদের তো উচিত ছিল সেটা রক্ষা করা। এবং এখনো আমি মনে করি যে সুযোগ শেষ হয়ে যায়নি। আমরা এখনো ধরেন পাবলাখালীতে এখনো কিছু রয়ে গেছে, তারপর ওইদিকে বান্দরবানের দিকে কিছু এখনো গহীন বন এবং বন্যপ্রাণী রয়ে গেছে। এগুলোকে আমরা যদি চেষ্টা না করি, আমরা যদি আরো মনোযোগী না হই এক্ষেত্রে, এটা কিন্তু আমরা আর রাখতে পারবো না। পার্বত্য চট্টগ্রামের যে প্রশাসনিক ব্যবস্থা, সেটা তো অন্য অন্য এলাকা থেকে কিছুটা ভিন্ন। এক হচ্ছে একটা জনসমাজ, সেখানে যে পাহাড়ি কারবারি, তারপর আরও যে পঞ্চায়েত ব্যবস্থা, আর আবার রাষ্ট্রীয় প্রশাসন, এই দুটোর মধ্যে সমন্বয় কিভাবে হয়? না, সমন্বয় এটা অনেক দিন ধরে চলে আসছে, তো সমন্বয়ে কোনো অসুবিধা নাই। যদিও এখানে সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন একটু আলাদা। এখানে প্রথাগত নেতৃত্ব সেখানে আছে, সার্কেল চিফরা আছে, হেডম্যান আছে, কারবারিরা আছে। 3টা সার্কেল আছে এখানে, চাকমা সার্কেল, মং সার্কেল, বোমাং সার্কেল। বান্দরবানের বোমাং সার্কেল রাফলি, এটা আবার কিছু ওভারল্যাপিংও আছে। রাঙামাটিতে চাকমা সার্কেল, আবার চাকমা সার্কেলের কিছুটা আবার খাগড়াছড়িতেও আছে, আর খাগড়াছড়িতে হচ্ছে মং সার্কেল। এই 3 সার্কেলের জন্য 3 জন চিফ আছেন, যারা স্থানীয়ভাবে রাজা নামে পরিচিত আর কি। অ্যাকচুয়ালি সরকারি পদবি হচ্ছে থেকে কোনো ভাতা পান? হ্যাঁ, ভাতা পায়। আগে ছিল না, ভাতা দেওয়া হয়েছে এখন। ভাতা বোধহয় অতি সম্প্রতি বোধহয় কিছুটা বাড়ানো হয়েছে বোধহয়। এটা সার্কেল চিফদের বোধহয় 10,000 ছিল, বোধহয় 25 করা হয়েছে, আর হেডম্যানদের বোধহয় 1,000, এ ধরনের। আর কারবারি হচ্ছে গ্রামের যিনি প্রধান, উনি হচ্ছেন কারবারি। আর একটা মৌজা আছে এখানে, আমাদের 375টার মতো মৌজা আছে। মৌজা প্রধানরা হচ্ছে হেডম্যান, ঠিক আছে? তো ওনারা কিন্তু আবার খাজনাগুলা, ল্যান্ড রেভিনিউরা ওনারা কালেক্ট করেন, আর কিছু সালিশ, গ্রাম্য সালিশ কিছু এইসব করে থাকেন আর কি। আমাদের সমতলে যেমন উত্তরাধিকার সূত্রে যে জমি জমার মালিক হয়, আর সম্পদের মালিক হয় পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়েরা, পার্বত্য চট্টগ্রামে কিভাবে? সেভাবে উত্তরাধিকার সূত্রে হয়, তবে সেখানে সমস্যা হচ্ছে আমাদের এখানে হয় না, সেখানে জরিপ হয় নাই, জরিপটা কমপ্লিট হয় নাই আমাদের এখানে, জরিপ হয়নি। আর সেখানে ওই মালিকানাটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে মুখোমুখি, এখানে কোনো দলিল কাগজপত্র নেই। কাগজপত্র আছে, সব ক্ষেত্রে নাই। আর এটা ওয়েল ডিমার্কেটেডও না, যেহেতু সেখানে জরিপ হয় নাই, সার্ভে হয় নাই। বলা হচ্ছে ওই গাছের ওখান থেকে এই পর্যন্ত এটা তোমার জায়গা, হেডম্যানই মোটামুটি করে দেয়। হ্যাঁ, করে দেয়। বাট এখন হচ্ছে কিছু ডকুমেন্ট আছে, কিন্তু রাফলি এটাই আর কি। এই জন্য হচ্ছে এই যে চুক্তি অনুযায়ী এখানে একটা ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনও হয়েছে আর কি, যদিও সেটা অকার্যকর, এখনো কোনো কার্য। কমিশন বসতে পারেনি না, বসে, কিন্তু কাজ হচ্ছে না আর কি। রাফলি বোধহয় 1020 কমপ্লেন পাওয়া গেছে, কিন্তু আনফরচুনেটলি মানে একটা আমি বলছি, আই রিপিট, একটাও কিন্তু এখন নিষ্পত্তি হয়নি, অনিষ্পত্তি। কিন্তু পার্বত্য চট্টগ্রামের সমস্যার মূল তো ভূমি। হ্যাঁ, বলা হয়ে থাকে মূল সমস্যা ভূমি, আর সমস্যা আরো আছে, অনেক সমস্যা আছে, ভূমি আছে। তারপর পার্বত্য চট্টগ্রামে তো আপনি বললেন যে সরকারিভাবে 11টি জনগোষ্ঠী, এর মধ্যেও তো আবার সংখ্যাগুরু সংখ্যালঘু আছে, বৈষম্য আছে। আমরা পার্বত্য চট্টগ্রামের পুরো জনগোষ্ঠী বা জনসংহতি সমিতি, তারা তো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে একটা শান্তি চুক্তিতে এসেছেন। তাদের ভেতরকার যে বৈষম্য, সেটা কিভাবে সমাধান করা হয়? সেটা তো আসলে আপনি ডিফিকাল্ট কোশ্চেন করেছেন। সেটা
আছে, বৈষম্য আছে, এবং বৈষম্য নিরসনের চেষ্টা যে নাই সেটা বলবো না, তবে সেটা খুব বেশি আমি কার্যকর মনে করি না। আপনি আমি মনে করি আপনি যারা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে এই হ্যাঁ বৈষম্যগুলোর মুখোমুখি হয়েছেন কিনা বা হয়েছে, কিভাবে সমাধান অবশ্যই করেছেন? হয়েছি, আমি চেষ্টা করেছি। যেমন ধরেন আমি তখন এখানে অনেকগুলো আমরা উন্নয়নমূলক কাজ করে থাকি, সেখানে আমরা ওই কাজগুলি যাতে বিভিন্ন সম্প্রদায় যাতে এটা সুবিধা ভোগ করে, শুধু ওখানকার স্থানীয় বাসিন্দা নয়, যারা ওখানে সবাই জাতি ধর্ম, ইভেন বাঙালিরাও যাতে এখানে সুবিধা পায়, আমরা চেষ্টা করেছি। যেমন আমি বৃত্তির ক্ষেত্রে বলবো, স্টাইপেন্ড, এটা কি বলে, উপবৃত্তি বলে বোধহয়, বৃত্তি বৃত্তি বৃত্তি, হ্যাঁ বৃত্তি বলে, বৃত্তি আমরা যখন ছিল, আমি যখন দায়িত্ব নিই তখন ছিল 20 লাখ টাকা। এটা আমি বাড়ির 2 কোটি টাকা করি, এবং 2 কোটির মধ্যে কিন্তু আমি হিসাব করে দিই যে কোন সম্প্রদায় থেকে কারা কতটুকু পাবে। মানে জনসংখ্যার ভিত্তিতে। জনসংখ্যার ভিত্তিতে মোটামুটি মেরিট প্লাস মানে তাদের সংখ্যা, হ্যাঁ এটা দেখে এটা করেছি। তারপর উন্নয়নের ক্ষেত্রে যেখানে আমাদের ডেভেলপমেন্ট ইন্টারভেনশন যেখানে হবে, যেখানে আমরা উন্নয়নমূলক কাজ করবো, সেখানে যাতে আমরা চেষ্টা করেছি সব সম্প্রদায়ের মানুষ যাতে কম বেশি যাতে উপকৃত হয়। একদম 100% হয়তো আমরা করতে পারি নাই, বাট চেষ্টাটা ছিল আর কি, সবাই যাতে উপকৃত হয়। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি তো পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলছেন, আর সরকার অবশ্য প্রতি বছরই বলে যে এই এতগুলো ধারা আমরা বাস্তবায়ন করেছি, এতটা প্রক্রিয়াধীন আছে। আর আপনার কাছে প্রশ্ন যে এই যে বাস্তবায়নে ধীর গতি, এটা কি রাজনৈতিক কারণে, না সেখানে স্থানীয় যে পাহাড়ি আছেন তাদের মধ্যকার বিরোধ? এটা এক একজনের এক ধরনের ভিউ আছে। এটা আমার মনে হয় এই 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 আচ্ছা পরিসরে আচ্ছা এই আচ্ছা, এই পরিসরে বিষয়টা আপনাকে এটা স্পষ্ট করতে পারবো না, না, স্পষ্টীকরণ করতে পারবো না, বাট আছে, সমস্যাটা আছে। অনেকগুলি সমস্যা আছে, ইস্যু আছে। এটা আমরা যদি সবাই যদি একটু উদার দৃষ্টিভঙ্গি নিয়ে যদি চেষ্টা করি সবাই, তাহলে আমার মনে হয় এটা কঠিন কোনো কাজ না, এটা করা সম্ভব। হয়তো পার্বত্য চট্টগ্রাম যখন হয়তো শতভাগ করা যাবে না, কিছু সমস্যা আছে, অনেক স্পর্শকাতরতা আছে এখানে। সেটা যখন চুক্তি করা হয় তখন হয়তো চিন্তা করা হয় নাই, কিন্তু তারপরে আমি মনে করি যে অনেক কিছু করা সম্ভব, এবং কিছু এবং অনেক কিছু করাও হয়েছে, করা হয়েছে। হ্যাঁ করাও হয়েছে। অর্থাৎ সেখানকার সাধারণ মানুষের, সেখানকার যে একটা বিরোধ, যে বাঙালি এবং পাহাড়ি, সাধারণ মানুষের মধ্যে, সাধারণ পাহাড়ি, সাধারণ বাঙালিদের মধ্যে, যারা ধরেন 30-40 বছর আগে গেছে বা আরও অনেক স্বাধীনতার আগে আগে গিয়েছে, তাদের সাথে খুব এই দুই সম্প্রদায়ের মধ্যে কোনো ঝগড়াঝাটি খুব প্রবল, না তাদের মধ্যে একটা সম্প্রীতি আছে? আর খুব বেশি সম্প্রতি আছে সেটাও বলবো না, আবার খুব বেশি বিরোধ আছে সেটাও আমি বলবো না, আছে। একেবারে সব কিছু যে একেবারে খুব কি বলবো এটাকে, খুব শান্তিপূর্ণ মানে একেবারে সম্প্রীতিময় একটা জীবনযাপন আমরা করছি সেটা না, মাঝে মাঝে কিন্তু এটা মাথাচাড়া দিয়ে ওঠে। তো আমি মনে করি এটাও কিন্তু ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ অফ রিজলভিং ডিসপিউটস ইন চিটাগাং হিল ট্রেক্স। এটা ওখানে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনাটাও কিন্তু এখন একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, আমি বিশেষভাবে বলবো। এটার জন্য কিন্তু আরো কার্যকর ভূমিকা নেওয়া উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে তো পাহাড়ি পাহাড়ি বিভিন্ন জনগোষ্ঠী বা এই জনসংহতির সমিতির নেতৃত্বে গোটা পাহাড়ি জনগোষ্ঠী এক হয়েছিল বলেই কিন্তু চুক্তিটা হয়েছে, কিন্তু পরবর্তীকালে সেই তাদের ঐক্যটা থাকলো না কেন? এটা ওনারাই বলতে পারবে কেন থাকলো না। আচ্ছা আচ্ছা, কিন্তু তার ভুক্তভোগী কিন্তু সেখানকার স্থানীয় সাধারণ মানুষ। অবশ্যই আমরা অবশ্যই প্রায় দেখি যে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, জিম্মি মানে জিম্মি করার একটা বিষয় আসে। সেটা থেকে আমরা চাই যে পার্বত্য চট্টগ্রামে শান্তি আসুক, এবং এই শান্তি না আসার তো একটা বড় কারণ যে চুক্তি এটা পুরোপুরি বাস্তবায়ন না হয়। আমরা চাইব যে চুক্তি বাস্তবায়ন হোক, এবং সেখানকার মানুষ বাংলাদেশের অন্য যে কোনো অঞ্চলের মানুষের মতো তারা নিজেদের তারা তারা বোধ করবে যে এটা তাদেরই দেশ, তাদেরই জন্মভূমি, তাদেরই মাতৃভূমি। সুতরাং এই দেশের উন্নয়নের যেমন তারা অংশীদার, এবং দেশের যদি কোনো বঞ্চনা হয় সেই বঞ্চনা থেকেও তারা মুক্তির চেষ্টা করবে। আপনি এক সময় পুলিশদের সংস্কার কমিশন হয়েছিল, সেই কমিশনের সাথে যুক্ত যে কমিশনের প্রধান ছিলেন, প্রধান নির্বাহী ছিলেন, সেই কমিশনে কি কি সুপারিশ করা হয়েছিল?
সে অনেক সুপারিশ করা হয়েছে আসলে। মানে তার গুরুত্ব যদি যদি গুরুত্বপূর্ণ দুই একটি বলেন যে যেটা আমি যদি এখনো সেটা আমি যদি বাস্তবায়ন করা আমি যায়। যদি মোটা দাগে বলি, সেখানে এটা নাম ছিল পুলিশ সংস্কার কর্মসূচি, পুলিশ রিফর্ম প্রোগ্রাম, পিআরপি। এটা ইউএনডিপির মাধ্যমে ডিএফআইডির অর্থায়নে এটা একটা প্রকল্প নেওয়া হয়েছিল এবং আমাদের উদ্দেশ্য ছিল যে 1860 সনের যে পুরনো ঔপনিবেশিক পুলিশ আইন আছে, যে আইনের ভিত্তিতে এখনো পুলিশ প্রশাসন পরিচালিত হয়। হচ্ছে, সেটাকে পরিবর্তন করে একটা আধুনিক, জনবান্ধব এবং সেবাধর্মী একটা পুলিশ বাহিনী গঠন, এটা ছিল। এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটা পুলিশ বাহিনী, পুলিশ সার্ভিস গঠন, এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। এবং সেই জন্য আমরা একটা পুলিশ সুপারিশমালা বা সুপারিশমালা করেছি। এবং ওই যে 1860 যে পুলিশ অ্যাক্ট 5 অফ 1860, মানে 1860 সনের 5 আইন, 5 আইন বলে, যেহেতু অ্যাক্ট 5, ওই জন্য ওইটা 5 আইন নামে সাধারণভাবে প্রচলিত ছিল আর কি। সেই আইনের পরিবর্তে একটা নতুন আধুনিক মানে পুলিশের একটা রূপরেখা আমরা দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি তখন ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় সেটা পরবর্তী সরকার এসে করেনি। সেটা ওনারাই করেছিল, ওনারাই খুব চাপ দিচ্ছিল, তাগিদ দিচ্ছিল, যেটা খুব দ্রুত করার জন্য আমরা সবাই বসে অনেক আলাপ আলোচনা করে অনেক কনসালটেশনের পরে একটা সুপারিশমালা দিয়েছিলাম। কিন্তু কী কারণে জানে না, অজ্ঞাত কারণে সেটা ওই হিমাগারে যে বেশিরভাগ কমিশনের বা আমাদের তো কমিশন ছিল না, আমাদের একটা কর্মসূচি ছিল, সেটা ওই হিমাগারে চলে গেছে। এখান থেকে আর আমরা আর বের করতে পারিনি। পরবর্তীকালে তো এই অন্তর্বর্তী সরকারের সময় আর একটা পুলিশ কমিশন হয়েছিল। তারাও অনেক সুপারিশ দিয়েছে এবং সেটা নিয়েও সংশয় আছে যে এই সুপারিশ আদৌ অন্তত অন্তর্বর্তী সরকারের সময় বাস্তবায়ন হয়নি। নির্বাচিত সরকার করবে কিনা আমরা অপেক্ষা করব যে নির্বাচিত সরকার করবে, কারণ স্বাধীনতার 55 বছর পর আমরা চাই না যে ঔপনিবেশিক আমলের সেই কাঠামো থাকুক, নতুন কাঠামো তৈরি হোক। সত্যিকার অর্থে পুলিশ বাহিনী জনগণের সেবক হোক, জনগণের অংশীদার হোক। নববিক্রম কিশোর ত্রিপুরা চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ।